हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो आज থেকে আমরা এনটিপিসি এক্সামের জন্য নতুন ক্লাস শুরু করছি। এটা এনটিপিসি ক্লাস 1 ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে জেনারেল সায়েন্স এবং তোমাদের যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে যে প্রশ্নগুলো আসবে সব কিন্তু আমরা ডিসকাস করব। এবং তার সাথে যারা ডাব্লিউবিসিএস এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিসিএস মেন্সের প্রিভিয়াস ইয়ার 2014 সাল থেকে 2019 সাল, সেই কোশ্চেনগুলো আমরা এই ক্লাসে ডিসকাস করব। কারণ কি? কারণ এনটিপিসি যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড হবে সেটা পুরো একদম তোমাদের ডাব্লিউবিসিএস এক্সামের লেভেলের স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। এবং এই প্রশ্নগুলো যেগুলো রয়েছে খুবই তোমাদের ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং টোটাল 25 কোশ্চেন আছে, তার সাথে আমরা কিছু এক্সট্রা ডিটেলস বলবো। এবং তোমরা যারা দেখছো প্রথমবার ভিডিওটি, অবশ্যই 25 কোশ্চেনের মধ্যে তোমরা নিজেরা আগে থেকে কতগুলো অ্যান্সার করতে পারছো সেটা অবশ্যই একটু কমেন্ট করে দেবে। এবং তার সাথে বলে রাখি, এটা পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। আমাদের এই ইউটিউব চ্যানেলে পিডিএফের জন্য জবস কি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে লিখে সার্চ করবে, সেখানে পেয়ে যাবে। এবং আমাদের ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব সার্চ করবে, সেখানেও আমি জিকে পোস্ট করি, সেখানেও তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। প্রথম প্রশ্নে চলে আসি। দ্য লোকসভা ওয়াজ ফার্স্ট কনস্টিটিউট ইন, লোকসভা প্রথম গঠিত হয়েছিল কোন সালে? তো লোকসভা মনে রাখবে এটি প্রথম গঠিত হয়েছিল কোন সালে? 1952 সালে। অপশন বি হবে এটার অ্যান্সার। এবার কিছু আমরা ডিটেলস দেখে নেব। কি বলেছে? প্রথম লোকসভা ভারতের প্রথম সাধারণ নির্বাচনের পর 15 এপ্রিল 1952 সালে গঠিত হয়। তাহলে প্রথম লোকসভা কখন গঠিত হয়েছিল? যে প্রথম সাধারণ নির্বাচন তারপরে 15 এপ্রিল 1952 সালে। এবং প্রথম সাধারণ নির্বাচন বা ফার্স্ট জেনারেল ইলেকশন কবে হয়েছিল? 25 অক্টোবর 1951 সাল থেকে 22 ফেব্রুয়ারি 1952 সাল পর্যন্ত। এই দুটো ডিটেলস মনে রাখবে। তার সাথে যেটা মনে রাখতে হবে, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অনেকবার পরীক্ষায় এসেছে তোমাদের। তো লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জি.ভি. মাভলাঙ্কার। এর সাথে আর কিছু ডিটেলস, সেটা হচ্ছে দেখো, লোকসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ কত লাগে বা মিনিমাম বয়স কত হতে হয়? সর্বনিম্ন বয়স হতে হয় 25 বছর। এবং আরেকটা প্রশ্ন যেটা আমি দেখেছি বিভিন্ন পরীক্ষায় এসছে, যে অর্থ বিল বা মানি বিল যেটাকে বলা হয়, এই অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপিত হয়। অর্থ বিল, ওকে, মানি বিল কেবলমাত্র মনে রাখবে লোকসভাতেই উত্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন চলে আসি। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান দ্য পার্লামেন্ট লেজিসলেট অফ এনি সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সংসদ রাজ্যের তালিকায় কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে? এটা কত নম্বর ধারা অনুযায়ী বা কত নম্বর আর্টিকেলে এই কথাটি বলা হয়েছে? তো এটা বলা হয়েছে, মনে রাখবে, আর্টিকেল 249। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রত্যেকটা আর্টিকেল থেকে প্রশ্ন বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। এবং এই প্রশ্নগুলো এনটিপিসি এবং ডাব্লিউবিসিএস এই দুটো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এবার তার সাথে দেখে নেবো কিছু ডিটেলস। অপশন এতে যেটা রয়েছে দেখো, আর্টিকেল 229। এটাতে কি বলা হয়েছে? 229 নম্বর ধারায় বলা হয়েছে হাইকোর্ট ও তার কর্মচারীদের পরিচালনাজনিত ব্যয়ভার বা খরচজনিত বিষয়। এটা বলা হয়েছে আর্টিকেল 229-এ। নেক্সট তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ধারা 239। এখানে কি বলা হয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের প্রশাসনিক ব্যবস্থার কথা বলা হয়েছে ধারা 239-এ। এবং 259 নম্বর ধারা, এটি বর্তমানে বাদ দেওয়া হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি। দ্য ফার্স্ট ফিনান্স কমিশন ওয়াজ কনস্টিটিউট ইন, প্রথম ফিনান্স কমিশন গঠিত হয়েছিল কবে? ওকে, খুব ইজি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা আমার আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো এটার অ্যান্সার কী হচ্ছে? যে প্রথম ফিনান্স কমিশন গঠিত হয়েছিল 1951 সালে। অপশন এ হয়ে যাবে এখানে এটার সঠিক উত্তর। এর সাথে কিছু ডিটেলস দেখব, যে সংবিধানের 280 নম্বর ধারায় অর্থ কমিশন বা ফিনান্স কমিশনের গঠনের কথা বলা হয়েছে। তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে ফিনান্স কমিশন সংবিধানের কত নম্বর ধারায় বলা রয়েছে। অনেকবার এসছে, তোমরা দেখবে বিভিন্ন বইয়ে তোমরা স্টাডি করবে তখন দেখবে এই প্রশ্নটা পাবে। তো এটা 280 নম্বর ধারায়। আরও কিছু ডিটেলস জানবো, যে রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন নিয়োগ করেন। ফিনান্স কমিশনারকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। এবং কত বছর অন্তর? 5 বছর। তাহলে এদের মেয়াদ কত দিন? 5 বছরের জন্য। এই ডিটেলসটা তোমরা পেলে। কে অ্যাপয়েন্ট করে? ভারতের রাষ্ট্রপতি। এরপর অর্থ কমিশন একজন চেয়ারম্যান এবং তার সাথে মনে রাখবে আরও 4 জন সদস্য নিয়ে গঠিত হয়। অর্থ কমিশন একজন চেয়ারম্যান এবং আরও 4 জন সদস্যকে নিয়ে গঠিত হয়। এটি ভারতের কেন্দ্রীয় সরকার এবং স্বতন্ত্র রাজ্য সরকারগুলির মধ্যে আর্থিক সম্পর্ককে ডিফাইন করার জন্য গঠিত করা হয়েছিল এই ফিনান্স কমিশন। এবং প্রথম অর্থ কমিশনার হচ্ছেন শ্রী কে.সি. নিয়োগী। এটা তোমাদের স্ট্যাটিক জিকে হিসাবে পরীক্ষায় আসতে পারে। শ্রী কে.সি. নিয়োগী, তিনি হচ্ছেন প্রথম অর্থ কমিশনার। পরের প্রশ্নে চলে আসি। দ্য অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ এনাক্ট ইন, অ্যান্টি ডিফেকশন আইনটি কার্যকর হয়েছিল কবে? তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কত সালে? 1985 সালে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 1985 সালে অ্যান্টি ডিফেকশন ল এটি কার্যকর হয়েছিল। ভারতীয় সংবিধানের দশম তপশিল বোর্ডের 10th শিডিউল
কে বলা হয়েছে। ওকে, অনেক সময় প্রশ্ন আসে, তোমরা ফিউচারে প্রশ্নগুলোতে দেখতে পাবে। তো ভারতীয় সংবিধানের 10ম তফসিলে 52তম সংশোধনী আইন অনুযায়ী 1985 সালে দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল প্রণয়ন করা হয়েছে। যারা বাংলায় পরীক্ষা দেবে তোমাদের প্রশ্ন আসবে দল ত্যাগ বিরোধী আইন, এবং যারা ইংলিশে দেবে তাদের অ্যান্টি ডিফেকশন ল প্রশ্নে থাকবে। এর সাথে যে ডিটেলসটা তোমাদের আরেকটু জানতে হবে, এই আইন প্রণয়নের ফলে ভারতের জাতীয় এবং আঞ্চলিক রাজনীতিতে দল ত্যাগের প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, দ্য রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ প্রোভাইডেড ফর আন্ডার। ভারতীয় সংবিধানের সাংবিধানিক প্রতিকারের অধিকার এটি কোন ধারায় বলা হয়েছে? তো মনে রাখবে এটি বলা হয়েছে ধারা 32-এ, আর্টিকেল 32। এবার আর্টিকেল 32 সম্বন্ধে কিছু ডিটেলস আমরা মনে রাখবো। তার আগে তোমাদের মনে রাখতে হবে ভারতের মৌলিক অধিকার সেটা আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35-এর মধ্যে রয়েছে। তো তার মধ্যে তোমাকে আর্টিকেল 39 এটা অটোমেটিকলি তোমরা বাদ পড়ে যাচ্ছে, যে 3টে আর্টিকেল রয়েছে এগুলো সব মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। তো তোমাকে এরকমভাবে ডিটেলসে পড়তে হবে যাতে তোমরা অবশ্যই জানতে পারো। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা ভিডিও লিঙ্ক দেওয়া রাখবো, পুরো ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা প্লেলিস্ট পাবে এবং আরেকটা ভিডিও পাবে যেটাতে আমি পুরো মৌলিক অধিকার সম্বন্ধে ডিটেলসে মানে প্রত্যেকটা আর্টিকেল অনুযায়ী আমি আলোচনা করছি। তো সেটা অবশ্যই দেখবে, সেখান থেকেই কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসে। এবার দেখো ধারা 32-এ কী বলা হচ্ছে, এই ভাগে বর্ণিত অধিকারগুলি রক্ষা করে। যে যত ধরনের মৌলিক অধিকার রয়েছে, 6 ধরনের মৌলিক অধিকার, সেই 6 ধরনের মৌলিক অধিকারকে রক্ষা করা এই 32 নম্বর ধারাতে বলা হয়েছে। এবার দেখো তারপরে সংবিধানের এই ধারা অনুযায়ী যে কোনো নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে। তাহলে এমন প্রশ্ন আসতে পারে তোমাদের কোন ধারায় বলা হয়েছে যে যে কোনো নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে? তো এটা বলা হয়েছে আর্টিকেল 32-এ। আরেকটা ডিটেলস যেটা তোমাদের জানতে হবে, সংবিধানের এই ধারাকে সংবিধানের মূল স্তম্ভ বলা হয়। মূল স্তম্ভ বলতে কি, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয় ধারা 32-কে। এবং লাস্ট যে ডিটেলসটা তোমাদের মনে রাখতে হবে, ডক্টর বি.আর. আম্বেদকর এই ধারাকে ভারতীয় সংবিধানের আত্মা বলেছেন। প্রশ্ন আসবে ভারতীয় সংবিধানের আত্মা কোন ধারাকে বলা হয়? আর্টিকেল 32-কে। কে বলেছিলেন এটা? ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে এই প্রশ্ন থেকে সমস্ত ডিটেলস আমরা জেনে নিলাম। Which one of the following is not stipulated in the Constitution of India? নিম্নলিখিত সংস্থার মধ্যে কোনটি ভারতের সংবিধানে বর্ণিত নয়? এগুলোর মধ্যে কোনটা? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন যেটাকে বলা হয়। 5 ইয়ার প্ল্যানস আমরা সবাই পড়েছি ইন্ডিয়ান ইকোনমিক্সের, খুব ভালো একটা টপিক। এবার দেখো ভারতের 1950 সালে 15ই মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হয় এবং এর চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এটা মনে রাখবে, প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1950 সালে 15ই মার্চ। এরপর দেখো 2014 সালে তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্ল্যানিং কমিশন বন্ধ করেন এবং এর পরিবর্তে কি চালু করেন? নীতি আয়োগ চালু করেন প্ল্যানিং কমিশন বন্ধ করে। এটা তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো নগরপালিকা বিলস ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট ডিউরিং দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ। নগরপালিকা বিলটি প্রথম কোন প্রধানমন্ত্রীর সময়ে সংসদে উত্থাপিত হয়েছিল? তো এটা কোন প্রধানমন্ত্রীর সময় নগরপালিকা বিল উত্থাপিত হয়েছিল? এটা হয়েছিল রাজীব গান্ধীর সময়ে। অপশন এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। এবার কিছু ডিটেলস দেখবো। দ্য অ্যামেন্ডমেন্ট বিল ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউস বাই দ্য প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী in 1989 but they failed in the রাজ্যসভা by 5 votes। তো এই রাজীব গান্ধীর সময় এই বিলটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু রাজ্যসভায় 5টি ভোটের জন্য এটি ফেলড হয়ে যায়। ওকে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফ্লোয়িং ল্যান্ডমার্কস জাজমেন্টস বাই দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দ্বারা নিম্নলিখিত রায়ের সঠিক কালানুক্রমিক আদেশে সাজাও। দেখো এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তো এটা এইখানে অপশন 1 হবে। মিনার্ভা মিলস, গোলকনাথ মিলস, A.K. গোপালম কেস এবং 9th শিডিউল অফ কনস্টিটিউশন কেস, এগুলোর মধ্যে কোনটার পর কোন কেসটা হয়েছিল সেটা তোমাদের বলতে হবে। তো এখানে এটার অ্যান্সার কী হবে? এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, এবার কোনটার পর কোনটা হয়েছিল সেটা আমি তোমাদের এখানে একটু বলে দিচ্ছি, সেটা একটু তোমরা দেখে নেবে। তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে? এখানে এটার অ্যান্সার মনে রাখবে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা দেখে নেবো কোনটার পর কোনটা অ্যান্সার হচ্ছে। তো সবার প্রথম যেটা হয়েছিল অপশন সিতে যেটা রয়েছে অপশন 3 নম্বর, A.K. গোপালম ভার্সেস মাদ্রাস রাজ্য মামলা, এটি হয়েছিল 1950 সালে।
তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলা, এটি হয়েছিল 1967 সালে। তারপর মনে রাখবে মিনার্ভা মিলস বনাম ভারত সরকার মামলা, এটি হয়েছিল 1980 সালে। এবং অপশন ডিতে যেটা রয়েছে 9th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন কেস, এটা সম্বন্ধে কোনো ডিটেলস আমি কোনো পাইনি, তবু গুগলে সার্চ করে যেটুকু বুঝলাম যে এটা যত সম্ভব 1992-তে হয়েছিল। তো কারো যদি কোনো রকম ডিটেলস জানা থাকে অবশ্যই এটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী প্রশ্নে চলে আসি, অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ প্লেসড ইন, দলত্যাগ বিরোধী আইন কোনটির অন্তর্গত? দেখো কিছুক্ষণ আগে এই দলত্যাগ বিরোধী আইন থেকে একটা প্রশ্ন ছিল, সেখানেই আমি অ্যান্সার দিয়েছিলাম। সেটা অ্যান্সার কি দিয়েছিলাম? 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, সেখানেই সমস্ত ডিটেলস আমি বলে দিয়েছিলাম। এরপর দেখো অপশন সিতে যেটা রয়েছে 6th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, এখানে কি বলা আছে? এখানে বলা আছে এটা কার সাথে ডিলস করছে? এটা ডিলস করছে উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ট্রাইবাল এরিয়া ইন দ্য 4 নর্থ ইস্টার্ন স্টেট, 4টে নর্থ ইস্টার্ন স্টেটের অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়ার সাথে এটা ডিল করছে। কোন কোন স্টেট? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এবং এটা অ্যাজ পার আর্টিকেল 244 নম্বর ধারাতেও এটা তোমরা জানতে পারবে। এবং তার সাথে যেটা জানতে হবে তোমাদের অপশন বিতে যেটা রয়েছে ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের কথা ধারা 12 থেকে ধারা 35 বা আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35-এর মধ্যে বলা হয়েছে। সংবিধানের পার্ট 3-তে মৌলিক অধিকারের কথা বলা আছে, এটা তোমাদের মনে রাখতে হবে কত নম্বর পার্টে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তো মৌলিক অধিকারের কথা বা ফান্ডামেন্টাল রাইটসের কথা এটা বলা হচ্ছে পার্ট 3-তে। এবং ভারতীয় নাগরিকদের কি কি মৌলিক অধিকার দেয়া হবে তা চূড়ান্ত করে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে একটি কমিটি। পরবর্তী প্রশ্ন দেব সেম কালানুক্রমিক ক্রমে নিম্নলিখিতটি সাজান এবং নিচে দেওয়া কোডগুলি ব্যবহার করুন, মানে কোনটার পর কোন কেস হয়েছিল। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, এবং কোনটার পর কোনটা হয়েছিল আমি পুরো ডেটগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথম দেখো সজ্জন সিং কেস কোড হয়েছিল 1964 সালে। তারপর হয়েছিল গোলকনাথ কেস, যেটা কিছুক্ষণ আগে তোমাদের বললাম 1967 সালে। নেক্সট হয়েছিল কেশবানন্দ ভারতী কেস, এটি হয়েছিল 1973 সালে। এবং তারপরে হয়েছিল মিনার্ভা মিলস কেস 1980 সালে। পরবর্তী প্রশ্নে চলে আসি, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস দ্য পার্লামেন্ট দ্য পাওয়ার অফ অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা প্রদান করেছে? তো আরেকবার বলছি, সংবিধানের কোন অনুচ্ছেদ বা কোন ধারা সংসদকে বা পার্লামেন্টকে সংবিধান সংশোধন করার ক্ষমতা প্রদান করেছে? তো এটা আমি তোমাদের অনেকবার অনলাইন মক টেস্টে পড়েছিলাম, কী হবে অ্যান্সার? 368 নম্বর ধারাতে এটা বলা হয়েছে। এবং সংশোধন পদ্ধতি যেটা, এটা নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে, এটাও আমরা সবাই জানি। তার সাথে যেটা জানতে হবে তোমাদের, এই যে ধারা 376, এখানে কি বলা আছে? এখানে বলা হয়েছে প্রভিশন অ্যাজ টু জাজ অফ হাইকোর্ট। এবং তার সাথে তোমরা যেটা 370 নম্বর ধারা, যেটি বর্তমানে রদ হয়ে গেছে, তোমরা সবাই জানো, দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়েটেড ইন, তো ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্টের প্রস্তাব কোথায় উত্থাপিত করতে পারে? ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে পদচ্যুত করার জন্য ইমপিচমেন্ট পদ্ধতি এটা কোথায় উত্থাপিত করা হয়েছিল? তো এখানে এটা অ্যান্সার কী হবে? এখানে এটা অ্যান্সার হচ্ছে আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, মানে কি হয় লোকসভাতেও হতে পারে, রাজ্যসভাতেও হতে পারে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তার সাথে যেটা মনে রাখতে হবে তোমাদের, রাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত ইমপিচমেন্ট প্রস্তাব পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপিত করা যেতে পারে। তো লোকসভা বা রাজ্যসভা দেখা নেই, সেই জন্য তোমাকে এখানে অ্যান্সার কেউ করতে হবে অপশন এ, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, মানে লোকসভা অথবা রাজ্যসভা। পরবর্তী ডিটেলস যেটা জানতে হবে যে সংবিধানের 61 নম্বর ধারা 61 নম্বর আর্টিকেল রাষ্ট্রপতির ইমপিচমেন্টের পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়েছে। তো তোমাদের পরীক্ষায় দেখবে প্রশ্ন আসে, অনেকবার প্রশ্নটা এসেওছে যে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতি কত নম্বর ধারায় বর্ণিত আছে। তো এটা কী হবে? 61 নম্বর ধারা। তো এটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, নিম্নলিখিতের মধ্যে কে ভারতের একটি অর্থ কমিশন গঠন করেন? এনাদের মধ্যে কে ভারতে একটি অর্থ কমিশন গঠন করেন? তো এখানে এটা অ্যান্সার কী হবে? এখানে এটা অ্যান্সার হচ্ছে কি, দেখো অপশন এ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতি, তিনি অর্থ কমিশন গঠন করেন। এবার কিছু ডিটেলস দেখে নেব। সংবিধানের 280 নম্বর অনুচ্ছেদে বা 280 নম্বর ধারার অধীনে রাষ্ট্রপতি কর্তৃক ফিনান্স কমিশন গঠিত হয়। এই সেম প্রশ্ন প্রথম একটা ছিল, সেখানে কত নম্বর, সেখানে একটা আলাদা ধরনের প্রশ্ন ছিল। তো এখানে তার আমি ডিটেলস আর দিচ্ছি না। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। তো এখানে দেখো, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপর কোন উচ্চ আদালতের বিচার ব্যবস্থা অধিকারের সীমা রয়েছে? তো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপর কোন উচ্চ আদালতের বিচার ব্যবস্থার অধিকারের সীমা রয়েছে? তো মনে রাখবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে, সেখানেও কিন্তু কলকাতা হাইকোর্টই হচ্ছে উচ্চ ন্যায়ালয় বা উচ্চ আদালত। এবং এটা মনে রাখবে যে ক্যালকাটা হাইকোর্ট, এটি হচ্ছে ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া, ভারতের সবথেকে ওল্ডেস্ট পুরাতনতম হাইকোর্ট।
এবং এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1 জুলাই 1862 সালে। সালটা তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। ওকে, এরপর দেখো এটা কার হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল এবং ইউনিয়ন টেরিটরি অফ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা এই প্রশ্নের অ্যান্সার। এবং পরবর্তী প্রশ্নে চলে আসি, ডিস্ট্রিক্ট জাজ ইন এ স্টেট আর অ্যাপয়েন্টেড বাই দ্য, তো একটি রাজ্যের জেলা বিচারকগণ কার দ্বারা নিযুক্ত হন? একটি রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ, সে তাকে অ্যাপয়েন্ট করে কে? তো তাকে অ্যাপয়েন্ট করে কে? গভর্নর। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কিছু ডিটেলস দেখে নেব। 153 নম্বর ধারা অনুযায়ী প্রতিটি অঙ্গরাজ্যে একজন করে রাজ্যপাল বা গভর্নর থাকবে। তারপরে দেখো 154(1), এই 154(1) এই ধারা অনুযায়ী রাজ্যের প্রশাসনিক ক্ষমতা বলতে এক্সিকিউটিভ পাওয়ারকে বোঝানো হয়েছে। তো এক্সিকিউটিভ পাওয়ার রাজ্যপালের হাতে ন্যস্ত থাকবে। তারপরে ধারা 155 অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করে। তোমাদের এটা জানতে হবে যে রাজ্যপালকে কে নিযুক্ত করে? তো রাজ্যপালকে অ্যাপয়েন্ট বা নিযুক্ত করে কে? রাষ্ট্রপতি। এবার 161 নম্বর ধারা অনুযায়ী কি জানতে পারি আমরা? যে মৃত্যুদণ্ড ছাড়া আদার্স যে কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীর দণ্ডদাস হ্রাস বা স্থগিত রাখতে পারে গভর্নর। কি করে? মনে করো কারো 5 বছর জেল হয়েছে, ওকে, তো তার জেলটা গভর্নর সে কি করতে পারে? সেই 5 বছরটাকে কমিয়ে 2 বছর করিয়ে দিতে পারে। ওকে, এটা গভর্নরের কাছে থাকে এবং এটা ধারা 161-তে বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, হোয়েন এ বিল ইজ রিজার্ভ বাই দ্য গভর্নর ফর দ্য কনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্ট উইথিন হোয়াট টাইম হি মাস্ট রিটার্ন দ্য বিল। তো রাষ্ট্রপতি বিবেচনার জন্য যখন কোনো বিল রাজ্যপাল দ্বারা সংরক্ষিত থাকে তখন তাকে কোন সময়ের মধ্যে বিলটি ফিরিয়ে দিতে হয়? তো রাষ্ট্রপতি যতদিন খুশি তার কাছে সে নিজের কাছে এটা রাখতে পারে। তো এটার অ্যান্সার কী হবে? অপশন ডি, দেয়ার ইজ নো লিমিট টাইম। দেখো এই প্রশ্নটা একদম নতুন, আশা করি তোমরা অনেকজন এই প্রশ্নটা জানতে পারলে প্রথমবার। পরবর্তী প্রশ্ন, দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ সেটআপ, পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল কবে? গঠন করেছিল কোনটির মাধ্যমে গঠন হয়েছিল? তো এটা হয়েছিল দেখো বাই ক্যাবিনেট রেজলিউশন। অপশন সি হবে এখানে এটার অ্যান্সার। এবং তার সাথে জেনে রাখবে যে 1950 সালে 15 মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হয় এবং এর চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তো এই প্রশ্নটা অনেকবার এসছে, তোমরা সবাই জানো। এবং 2014 সালে তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্ল্যানিং কমিশন বন্ধ করেন এবং পরিবর্তে নীতি আয়োগ শুরু করেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য স্টেট লিস্ট আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, নিচের কোনটি ভারতীয় সংবিধানের অধীনে রাজ্য তালিকায় নেই? তো এগুলোর মধ্যে মনে রাখবে ইন্স্যুরেন্স, এটা রাজ্য তালিকায় নেই, এটা তোমাদের সেন্ট্রাল এর তালিকায় রয়েছে। এবং বাকি যেগুলো রয়েছে স্টেট লিস্টের মধ্যে, তো সেগুলো হচ্ছে দেখো ফিশারিজ, এগ্রিকালচার, গ্যাম্বলিং, এগুলো সব স্টেট লিস্টের মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্ন, ভারতের কম্পিউটারাল এবং অডিটর জেনারেলের কার্যকালের মেয়াদ কতদিন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাড়াতাড়ি অ্যান্সার করে দেবে। তো এটা অ্যান্সার কী হচ্ছে? ভারতের কম্পিউটারাল এবং অডিটর জেনারেলের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর অথবা 65 বছর বয়স, যেটা আগে হবে। মনে করো কারোর 51 বছর বয়স, তো সে যদি ভারতের কম্পিউটারাল এবং অডিটর জেনারেল হন, তো তার যখন 56 বছর বয়স হবে তখন তার কার্যকালের মেয়াদ শেষ হবে। আবার মনে করো কেউ 61 বছর বয়সে ভারতের কম্পিউটারাল এবং অডিটর জেনারেল হলো, তার যখনই যদি 6 বছর যদি হয়, এই আগেরটা যেটা বললাম 51 বছর বয়স হলে 57 বছর বয়স, এবং তাহলে সে করতে পারবে। কিন্তু কারো মনে করে 61 বছর বয়স, তো তার 6 বছর মানে কত? 67 বছর বয়স হয়ে যাচ্ছে। কিন্তু যখনই তার 65 বছর বয়স হবে তখনই তার কিন্তু এই কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে হয় 6 বছর না হয় 65 বছর বয়স, যেটা আগে হবে সেটাতেই তার কার্যকালের মেয়াদ শেষ হবে। এবং এটা মনে রাখবে, কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করে কে? ভারতের প্রেসিডেন্ট, ভারতের রাষ্ট্রপতি, তিনি অ্যাপয়েন্ট করে কম্পিউটারাল অ্যান্ড অডিটর। এই অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড প্রশ্ন কিন্তু সবথেকে বেশি আসবে পরীক্ষায়, ওকে। এবং ফলোয়িং এ রিকমেন্ডেশন বাই দ্য প্রাইম মিনিস্টার। এবং তার সাথে আরেকটা 148 নম্বর ধারাতে, ভারতীয় সংবিধানের 148 নম্বর ধারাতে ক্যাগ মানে কি? কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেলের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো এই 148 নম্বর ধারাটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখা জানো। এরপর দেখো কি বলেছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি গ্রাম পঞ্চায়েতের একটি নির্দিষ্ট উল্লেখ করেছে? তো এটা অ্যান্সার কী হবে? গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে মধ্যে অনেকবার পড়েছি, কত নম্বর? আর্টিকেল 40, ধারা 40-এ গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে একটা নির্দিষ্ট উল্লেখ করা হয়েছে। এবার একটু ডিটেলস দেখে নেব। ধারা 40-এ কী বলেছে? যে গ্রাম পঞ্চায়েতের গঠনের কথা এই ধারা 40-এ বলা হয়েছে, এবং এটি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির অন্তর্গত, ওকে, এর আন্ডারে পড়ছে। এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ধারা 36 থেকে ধারা 51-র মধ্যে পড়ছে।
নেক্সট ডিটেলস, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে 12 থেকে 35-এর মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেল 19, আর্টিকেল 21 এগুলো সবই কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এবং তার সাথে 246 নম্বর ধারায় কী বলা হয়েছে যে পার্লামেন্ট ও রাজ্য আইনসভার আইন প্রণয়ন বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটার ইন ল, এটা বলা হয়েছে ধারা 246-এ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাজ্য সরকারের অধিকারের আয়ত্তে পড়ছে? তো এই ট্যাক্সগুলোর মধ্যে কোনটি রাজ্য সরকারগুলির অধিকারের আয়ত্তে পড়ছে? তো এটা মনে রাখবে, সেলস ট্যাক্স এটা রাজ্য সরকারের আয়ত্তে পড়ছে, বাকিগুলো যেগুলো সেগুলো কিন্তু সবই সেন্ট্রালের মধ্যে পড়ছে। ওকে, পরের প্রশ্ন, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ইঙ্গিত দেয় যে এই রাজ্যটি রয়েছে একটি সেপারেট কনস্টিটিউশন। অপশন বি হবে এটার অ্যান্সার, কিন্তু এই প্রশ্নটা এখন নয়, কারণ কি এই স্পেশাল স্ট্যাটাস যেটা ছিল জম্মু কাশ্মীরের 370 নম্বর ধারা অনুযায়ী সেটাকে রদ করে দেওয়া হয়েছে এবং জম্মু কাশ্মীরকে এখন দুটি ইউনিয়ন টেরিটরিতে ভাগ করে দেওয়া হয়েছে। একটা কী নাম হচ্ছে জম্মু কাশ্মীর আর একটা নাম কি হচ্ছে লাদাখ। আশা করি সবাই জানো। পরবর্তী প্রশ্নে চলে আসি, ইউপিএসসি এর চেয়ারম্যান এবং মেম্বারদের কার্যকালের মেয়াদ কতদিন? দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য মেম্বার অফ দ্য ইউপিএসসি হোল্ড অফিস ফর এ টার্ম অফ, তো কতদিনের জন্য তাদের মেয়াদ, কার্যকালের মেয়াদ? তো এখানে কি মনে রাখবে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, 6 বছর অথবা 65 বছর বয়স, যেটা আগে হবে। ওকে, এটাও সেম, দেখো ইউপিএসসি চেয়ারম্যানও যা এবং ইউপিএসসির যে আদার্স যে মেম্বার রয়েছে তাদেরও সেম। ওকে, এবং এটাও সেম ছিল কি কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এরপরে যে ডিটেলসটা জানতে হবে যে ধারা 316 অনুযায়ী বা আর্টিকেল 316 অনুযায়ী ইউপিএসসি এর চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হবেন। তাহলে ইউপিএসসি চেয়ারম্যানকে বা আদার্স মেম্বারদের কে অ্যাপয়েন্ট করে? ভারতের রাষ্ট্রপতি। এটাও তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, সংবিধান দ্বারা কত প্রকার জরুরি পরিস্থিতির কল্পনা করা হয়েছে? বা ভারতীয় সংবিধানের কত ধরনের জরুরি পরিস্থিতির কথা বলা হয়েছে? তো আমরা সবাই জানি কি অ্যান্সার হবে, 3। কি? এক হচ্ছে দেখো ন্যাশনাল এমার্জেন্সি, সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, প্রথম ন্যাশনাল এমার্জেন্সি যেটা সেটা হচ্ছে আর্টিকেল 352-তে বলা হয়েছে। ওকে, স্টেট এমার্জেন্সি এটি বলা হয়েছে আর্টিকেল 356-তে, এটা মনে রাখবে। এবং তার সাথে মনে রাখবে লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো ফিনান্সিয়াল এমার্জেন্সি, এটা আর্টিকেল 360-এ বলা হয়েছে। এবং এখনও পর্যন্ত ন্যাশনাল এমার্জেন্সি যেটা সেটা 3 বার লাগু হয়েছে। ওকে, এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি এখনও পর্যন্ত একবারও লাগু হয়নি। পরবর্তী প্রশ্ন, মন্ত্রিপরিষদের সদস্যরা সম্মিলিতভাবে এর জন্য দায়বদ্ধ বা কার কাছে দায়বদ্ধ? দ্য মেম্বার অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স আর কালেকটিভলি রেসপন্সিবল টু, কার কাছে দায়বদ্ধ? এটা অ্যান্সার কি হচ্ছে, অপশন বি, দ্য হাউস অফ দ্য পিপল। এবার তোমাদের এটা জেনে রাখতে হবে হাউস অফ দ্য পিপল কাকে বলা হয়। তো এটা মনে রাখবে, হাউস অফ দ্য পিপল বলা হয় লোকসভাকে। তো লোকসভার কাছে তারা সম্মিলিতভাবে দায়বদ্ধ। 75 নম্বর ধারা অনুযায়ী বা আর্টিকেল 75 অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে লোকসভা বা দ্য হাউস অফ দ্য পিপলের কাছে দায়বদ্ধ। ওকে, এবং তার সাথে আজকে এটাই লাস্ট প্রশ্ন ছিল, টোটাল 25 কোশ্চেন। তো আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড ভিডিওটি অবশ্যই শেয়ার করে রেখে দেবে যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।